আজকের গল্প একটু ভালোবাসার খোঁজে, লিখেছেন অঙ্কিতা কর আর আমি আরজে স্নেহা। গল্পের প্রথম পর্ব। তোমাকে স্পর্শ করার অনুমতি দেবে মিতা? রিতম আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। আনন্দ, ভয়, আরো কত কত অনুভূতি একসাথে ভিড় করল আমার চারদিকে। রিতম এবার আকাশ থেকে চোখ নামিয়ে সরাসরি আমার দিকে তাকালো। কোনো মানুষ এত সুন্দর হতে পারে? আমার চোখে সব স্মৃতি একসাথে জ্বলে উঠল। একই সাথে অনেক স্মৃতি আমার মনে উজ্জ্বল হলো। গত 7 দিনের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো হঠাৎ করে ভেসে এলো চোখের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি সিমলা থেকে মানালি যাওয়ার পথে রাস্তার মাঝের একটা হোটেলে। এই ছাদে দাঁড়ালে দূরে সিমলার আলো চোখে পড়ে, কিন্তু হোটেলটা ঘিরে নিঝুম কালো চাদরে ঢাকা নিস্তব্ধ পাহাড় ছাড়া কিছুই চোখে পড়ে না। রুপিন পাস কমপ্লিট করে নেমেছি পরশু। আমার মুখের চামড়া পুড়ে গেছে প্রচন্ড রোদে। পায়ের ওপর স্পষ্ট হয়েছে অনেকগুলো ফোসকা। ভীষণ দুর্বল শরীরটা। আমি ওর দিকে এগিয়ে গেলাম। ও 2 হাত বাড়িয়ে আমাকে টেনে নিল অনেক কাছে। সেই রূপলি চাঁদের আলো, নির্জন প্রকৃতি মাঝে দাঁড়িয়ে থাকা এই ছাদের মাঝে আমাদের ঠোঁট মিশে যাচ্ছিল একে অপরের ঠোঁটে। আমি জড়িয়ে ধরছিলাম ওকে আরো। আমার প্যান্টের পকেটে রাখা ফোনটা ভাইব্রেট করেই যাচ্ছিল। আমি না দেখলেও জানি তাতে আকাশের নম্বর উজ্জ্বল হয়ে যাচ্ছিল বারবার। আকাশ ফোন করে যাচ্ছিল আমাকে ক্ষমা চাওয়ার জন্য। রিতম শেষ মুহূর্তে আমাকে তুলে নিল ওর 2 হাতের মধ্যে। তখনও আমাদের ঠোঁট একে অপরকে ছাড়েনি। ও সেই চাঁদের আলোর মধ্যে হেঁটে আমাকে নিয়ে গেল আমাদের রুমে। আমি তখন ফিরে গেছি 7 দিন আগে, আমাদের রুপিন ট্রেকিং শুরু হওয়ার দিন হাওড়া স্টেশনে। আমার টিম বেদুইন বহু আগেই স্টেশনে চলে গেছে। আমি পিঠে রুকস্যাক নিয়ে দৌড়ে যাচ্ছি ভিড় ঠেলে। পকেটে ফোনটা বেজে যাচ্ছে। ফোন ধরার সাহস ও সময় কোনোটাই নেই। আর 10 মিনিটের মধ্যে ট্রেন। আমি ভীষণ রকম লেটুস একটা মানুষ। সেটা টিমের লোকজন জানে বলেই আমাকে বিকেল 4টে থেকে ফোন করছিল। তখন গরমের ছুটি পড়ে গেছে। হোস্টেলে আমি একা ছিলাম, তাই রেডি হব করে শেষ মুহূর্তে সবকিছু নিয়ে যখন বেরোলাম তখন ট্রেন পাওয়ার চান্স কম। যাই হোক, উবের ড্রাইভারকে দিয়ে প্রায় অনেক সিগন্যাল ভাঙার মতো অবস্থা করে পৌঁছলাম স্টেশনে। তারপর দৌড় শুরু করলাম সবাইকে ঠেলে সরিয়ে। দূর থেকে আমাকে নতুন কমপ্লেক্সে ঢুকতে দেখেই আমার টিমের সবাই রুকস্যাক কাঁধে তুলে ট্রেনের দিকে দৌড় লাগালো। আমি জানি আমার জন্য একটা ঝড় অপেক্ষা করছে ট্রেনে ওঠার পর। প্রায় কম্পার্টমেন্টের দিকে দৌড়চ্ছি, এমন সময় আমাদের ট্রেক লিডার শুভদাস ফোন করলো। দূর থেকে হাত নাড়ছে। ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে আমি প্রায় পৌঁছে গেছি কামরার প্রথম গেটের কাছে। শুভদা পরের গেটের কাছে দাঁড়িয়ে উঠে যেতে বলছে এই গেটটা দিয়ে। তখনই ট্রেন ছেড়ে দিল। এবার আমি প্যানিক করলাম। পিঠের ব্যাগটা বেশ ভারী। ট্রেনের হ্যান্ডেলটা ধরতে যাব, কিন্তু শেষ মুহূর্তে ঘামে ভিজে হাতটা স্লিপ করলো। আমার মাথা থেকে মুহূর্তের মধ্যে রুপিন যেন সরে গেল। আমি ট্রেন মিস করছি। ঠিক সেই মুহূর্তে একটা হাত আমার হাতটা ধরে টেনে তুলল। ট্রেন গতি নিতে শুরু করেছে। আমি ডিডিএলজে সিমরান হয়ে গেছি এই মুহূর্তে। আমার মুখ প্রায় হাঁ হয়েছে। কি দেখতে ছেলেটাকে! যা যা রোমান্টিক সিনেমা দেখেছিলাম সব মনে পড়ে গেল। ছেলেটা মুখ খুলছে। পাগল নাকি? নিজে মরতেন, আমাকেও টানছিলেন। আপনার জন্য পুরো টিম লেট, ট্রেন মিস করতাম সবাই। আমি এবার মুখের হাঁটা আরো বড় করলাম। আমাদের বেদুইন টিম বেশ কিছু বছরের পুরনো, একসাথে ট্রেক করছি বেশ কিছু। টিমের মেম্বার বলতে আমি, শুভদা, গৌরব, অনিমেষদা, প্রদূত, সুমন।
তখনই মাথাতে ক্লিক করলো, শুভদা কিছুদিন আগেই গ্রুপে জানতে চাইছিল তার আত্মীয়ের এক পরিচিত এবার আমাদের সাথে রুপিন পাস যেতে চায়, আমাদের কারোর সমস্যা আছে কিনা। আমরা সবাই শুভদাকে এত ভরসা করি, কেউ জানতেও চাইনি আরো একজনটা কে। এবার আমার গলা অব্দি শুকিয়ে গেল। এই হ্যান্ডসাম ছেলেটা যদি পুরো ট্রেক থাকে, আমি আর পাহাড়ের প্রেমে কি পড়ব? এই তো রইল প্রেমে পড়ার জন্য। মিতা, তোকে আচ্ছা করে কেলানো দরকার, খিল্লি হচ্ছে, আমাদের বুক উড়ে গেছিল। প্রতিবারে এই এক নাটক। শুভদা কম্পার্টমেন্টের ওদিকে চলে এসেছে এখানে। পিছনে গৌরব, সুমনও। গৌরব আমাকে দেখেই এসে জড়িয়ে ধরল। শুভদা রাগে গজগজ করতে করতে আমার রুকস্যাক কাঁধে তুলে আমাদের সিটের দিকে এগিয়ে গেল। আমি সুমন ওকে জড়িয়ে ধরলাম। নতুন ছেলেটার দিকে এবার গৌরব তাকালো আর সঙ্গে সঙ্গেই ওর পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলল, রিতম, এখানে দাঁড়িয়ে না থেকে চলো, আড্ডা হবে। আমি সুমনের কাঁধে হাত দিয়ে ওদের পিছনে হাঁটলাম। তো এই হ্যান্ডসাম হালকের নাম রিতম। আমি শিরশিরিয়ে উঠলাম, এই ট্রেকটা জমে যাবে দেখছি। আমরা এবার এসির টিকিট পাইনি। শেষ মুহূর্তে ট্রেক প্ল্যান হলো। শুভদা পেশাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দাদার ছুটি ক্যান্সেল হবার জন্য আগের ট্রেক ক্যান্সেল করে শেষ মুহূর্তে এই ট্রেক প্ল্যান হলো। আমার রুকস্যাকটা শুভদার নিচেই রাখলো। সবগুলো ব্যাগে কভার পরানো থাকে। যেহেতু ট্রেকে অনেক ধুলো বাজে রাস্তার ওপর দিয়ে হাঁটতে হয়, ব্যাগ যেখানে সেখানে রাখা হলে নষ্ট হবে। যে যার ব্যাগ তুলছি নিজের সিটে। গৌরব আমাদের 6 জনের সিটের সামনের 2টি সিটগুলোর নিচেরটা ম্যানেজ করছে ওর পাশের কামরার সিটের সাথে। ভীষণভাবেই আড্ডা হবে। কিন্তু শুভদার কড়া নির্দেশে সেদিন সবাই তাড়াতাড়ি শুতে চলে গেল। আমি চিরকালই আপার সিটের ভক্ত, আর আমার টিম আমাকে ভালো করেই চেনে। তাই আমি নিজের বিশাল রুকস্যাকটা পায়ের কাছে রেখে বিছানা পেতে লাফিয়ে উঠলাম খাওয়া দাওয়ার পরই। এবার ওদের মধ্যে তর্ক শুরু হলো, কে কোথায় শোবে। শেষ অব্দি গৌরব, সুমন আর প্রদত্ত কেউই নিজের নিচের সিট ছাড়তে রাজি হলো না। আমি এদের সব কটাকে চিনি, এতদিন পর একসাথে হলো। সারা রাত এরা আড্ডা মারবে বলে নিচের সিট নিল। শুভদা ওদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে মাঝের সিটে বিছানা পাততে শুরু করতেই আমি প্রচন্ড খুশি হলাম। অনিমেষদা কখনো ওপরে শোবে না। রিতম এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে গল্প করছিল ফোনে। ফিরে এসে শোবার ব্যবস্থা দেখে বিশেষ কিছু বলল না। আমি তখন সপ্তম স্বর্গে যাচ্ছি। সারা রাত মুখোমুখি 2টো সিটে ঘুমোবো। রিতম ব্যাগটা ওপরে তুলতে যেতেই আমি ওপর থেকে ধরে নিলাম। হাতে হাত স্পর্শ হতেই ও ঘুরে তাকালো। আমি বিশেষ পাত্তা না দিয়ে ওর বিশাল ভারী ব্যাগটা তুলে নিলাম ওপরে। ও উঠে এলো ওপরে। তারপর ব্যাগ খুলে বিছানা বের করে পাততে গেল। ওর যথেষ্ট অসুবিধে হচ্ছিল ওই ছোট্ট সিটে বসে বিছানা পাততে। এবার আমি এগিয়ে গেলাম। ইশারাতে ওকে বললাম নিচে নেমে দাঁড়াতে। নিজেও সিট থেকে নেমে ওর সিটের সিঁড়ি বেয়ে উঠলাম। তারপর বেশ কসরত করেই বিছানাটা পাতলাম। সরে ওকে ওঠার রাস্তা ছাড়তেই ও ভীষণ মিষ্টি করে হেসে বলল, থ্যাঙ্কস মিতা। আমি মুখ টিপে হাসলাম। আমাকে থ্যাঙ্কস বলা শুরু করলে শেষ করতে পারবে না। আর একটা কথা জানো তো বন্ধুদের মাঝে, নো সরি নো থ্যাঙ্কস। ও হাসলো। তারপর উঠে ওর সিটে শুয়ে পড়ল। আমিও উঠে অন্যদিকে মুখ ঘুরিয়ে মোবাইল ঘাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ কথা নেই। কামরাতে লাইট বন্ধ। গৌরব আর সুমনরাও শুয়ে পড়েছে কিনা বুঝতে পারছি না। তখনই হঠাৎ আনমনে পাশের সিটে চোখ গেল, আর সঙ্গে সঙ্গে সেই হ্যান্ডসাম হাঙ্কের সাথে চোখাচোখি হতেই ও হাসলো। ওর হাসার মধ্যে বেশ একটা কথা বলতে চাওয়ার ইচ্ছে ছিল। আমি ফোনটা রেখে ওর দিকে ঘুরলাম। তারপর ফিসফিস করে বললাম, আরে গৌরবরা কেউ ঘুমোবে না, ওরা সারা রাত আড্ডা মারবে। শুধু শুভদা আর অনিমেষদা ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছে।
যদিও এর মধ্যে বেশ কিছুটা কথা ছিল, বাকিটা ইশারা। ও নিঃশব্দে হেসে প্রশ্ন করল, তাতে তোমার কি? আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে না নিয়ে ওরা মজা করবে আর আমি পড়ে পড়ে ঘুমোবো? আমি রেগে গেলেই গাল ফুলিয়ে বসি, তখন ভুলেই যাই আমি 25 বছরের একটা মেয়ে। রিদম আমার এক্সপ্রেশন গুলো দেখছিল, এবার নিঃশব্দে হেসে উঠল, তুমি পুরো বাচ্চা। যদিও এই কথাটা আমি প্রায়ই শুনি, কিন্তু এবার যেন কেমন রাগ হলো। এ আমাকে চেনে কতটা যে আমাকে নিয়ে বলবে? আমি উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। ও ফিসফিস করে অনেকবার ডাকতে শুরু করলো, কিন্তু আমি তখন অনেক রেগে গেছি। মুখ কিছুতেই ঘোরাবো না। কিছুক্ষণ চুপচাপ, তারপর হঠাৎ কিছু যেন আমার পিঠে খোঁচা মারলো। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দেখি ও নিজের স্নো স্টিকটা বের করে ওর সিটে শুয়ে আমাকে খোঁচা মারছে। মানেটা কি? আমি আরো একবার ফেটে পড়তাম, কিন্তু ও হাতের ইশারা করে নামতে বলে, নিজেও সিট থেকে নামলো। আমি বেশ কিছুটা অবাক হলেও সিট থেকে নেমেই ওর পিছনে পিছনে কামরার শেষ গেটের কাছে এলাম। ও দরজাটা খুলে দিল। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার চোখ মুখে ঝাপটা মারল। এবার ও কথা বলল, মিতা, আমার কথাতে কি তুমি আঘাত পেলে? ওর গলার মধ্যে থেকে একটা ভীষণ দুঃখ মেশানো গলার স্বর বেরিয়ে এলো। আমি কথা বলতে ভুলে গেলাম। ও আমার চুপ করে থাকাকে সম্মতি ধরে হঠাৎ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি সত্যি সবাইকে কষ্টই দিতে পারি, কেউ আমার থেকে ভালো কিছু পায় না। আমি স্তব্ধ হয়েছি ওর গলার স্বর শুনে। ভীষণ দুঃখ যন্ত্রণা লুকিয়ে আছে ওই গলাতে। আমি এবার কথা বললাম, না রেদম, আমার সব কথা ধরো না, আমি ভীষণ পাগলামি করি, আমি একটুও কষ্ট পাইনি। ওর চোখটা যেন একটু হেসে উঠল। ও দরজাতে হেলান দিয়ে দাঁড়ালো। আমি নিজের সিটে আসতে আসতে ঘুরে তাকালাম ওর দিকে। ও দরজাতে হেলান দিয়ে তাকিয়ে আছে আমারই দিকে। সকালে যখন ঘুম ভাঙলো হকারের চেঁচামেচিতে, মুখ বাড়িয়ে দেখি আমি বাদে সবাই উঠে গেছে। আমার একটা দারুণ অভ্যেস আছে, ট্রেনে আমার খুব ভালো ঘুম হয়। সেটা জানে বলেই নিচের কেউই আমাকে ডাকেনি। রিতমের সিটও ফাঁকা। আমি নিচে নামতে যাওয়ার আগে ছোট্ট করে আমাদের ট্রেক নিয়ে বলে নি। রুপিন পাস হিমাচল প্রদেশে থাকা একটা ট্রেক, যথেষ্টই কঠিন। ট্রেক শুরু হয় ধাওলা নামের একটা গ্রাম থেকে, যেটা দেরাদুন থেকে গাড়িতে 8 ঘন্টা। ওখান থেকে প্রথম দিন সেবা, তারপর দিন জিসকুন হয়ে জাকা। জাকা এই ট্রেকের সব থেকে শেষ জনবসতি। তারপর শুধুই বিপজ্জনক পাহাড়ি চড়াই, জঙ্গল, বরফ। জাকা একটা ঝুলন্ত গ্রাম। জিসকুনে শেষ মোবাইল কানেকশন পাওয়া যায়, তারপর কোনো কানেকশন থাকে না বাইরের জগতের সাথে। জিসকুন অব্দি গাড়ি পাওয়া যায়, সুতরাং যদি কেউ ট্রেক কন্টিনিউ করবে না ভাবে, তবে জিসকুন থেকেই ফিরে যেতে হবে তাকে। তারপর আর কোনো ফেরার রাস্তা নেই। জাকা থেকে পাহাড় আর বরফ ভেঙে লোয়ার ওয়াটারফল, সেখান থেকে পরের দিন ট্রেক করে আপার ওয়াটারফল, সেখান থেকে পরের দিন রুপিন পাস করে নেমে উল্টো দিকে সাংলা কান্দা করে সাংলা। সাংলা থেকে সিমলা গাড়িতে 12 ঘন্টার মতো। সুতরাং বুঝতেই পারছিলাম এটা খুব সহজ ট্রেক না। যাই হোক, আমি বাঁধ থেকে নামতে যেতেই গৌরব চিৎকার করে উঠল, মহারানীর ঘুম ভাঙলো, আমরা ভাবছিলাম একেবারে ট্রেক শেষ করে তুলবো তোকে। কুম্ভকর্ণ কাকে বলে? গৌরব, আমি, সুমন, প্রদূত একই বয়সের। ওদের সাথে আমার সম্পর্ক ভীষণই ভালো, কিন্তু রিতমের ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। শুভদা আর অনিমেষদা 5-6 বছরের বড়। অনিমেষদা বিবাহিত, শুভদা সিঙ্গেল মানুষ। রিতমকে কাছে পিঠে কোথাও দেখছি না। আসলে আমি নিজেও বুঝতে পারছি না কাল থেকে আমার যে কি হলো। মিতা, চা খা, ট্রেন লেট, কাল পৌঁছতে দেরি হবে দেরাদুন। শুভদা ডিএসএলআর ঠিক করতে করতে বলল।
আমি চায়ের কাপটা হাতে দরজার ধারে এলাম। চারিদিকে এত লোকজন, চিৎকার, আমার ভালো লাগে না। তাই তো যখনই সুযোগ পাই পাহাড়ে পালিয়ে যাই। কিছু মুহূর্ত মানুষের থেকে আলাদা, শব্দ নেই, শুধু পাহাড় আর তার নিঃশব্দ রাত্রি। সুপ্রভাত। মুখ ঘুরিয়ে দেখি রিতম উল্টো দিকের দরজাতে ভর দিয়ে দাঁড়িয়ে। আমার মুখে এক গাদা রক্ত এসে ভিড় করলো কি? আমি মুখটা নিচু করে ওদিকে এগিয়ে গেলাম। সুপ্রভাত, কখন উঠলে? আমি অন্যদিকে তাকিয়ে বললাম। নিজেকে লুকোতে গিয়ে কি, আমার ট্রেনে এমনি ঘুম আসে না। তারপর? ও থেমে হঠাৎ হাসলো। তারপর? আমি কৌতূহলে ওর দিকে ঘুরলাম। ইস, যদিও সারা রাত আমাকে তাকিয়ে দেখে। মনের মধ্যে অনেকগুলো প্রজাপতি উড়ে গেল যেন। রিতম একটু থামলো, তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি সারা রাত এত কথা বলেছ ঘুমের ঘোরে, ঘুম আসেনি আর। বলেই হাসতে শুরু করলো। আমি তখন মুখ লুকিয়ে কোথায় যাব তাই ভাবছি। আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস আছে, সেটা আমি জানি, কিন্তু সে বহুদিন হয়নি। আর এই রাতেই হতে হলো। কি কি বলেছিলাম কে জানে। ইস, মনে হচ্ছে ধরনী দ্বিধা হও, আমি ঢুকে যাই। আমি মুখটা অন্যদিকে নিয়ে বললাম, আমি আসছি, শুভদা ডাকছিল। বলে হেঁটে আসছি, পিছন থেকে শুনতে পেলাম রিতম হাসি চাপার চেষ্টা করছে। আমি রেগে গিয়ে কিছু না পেয়ে শুভদার ডিএসএলআর নিয়ে বসলাম। ছবি তুলতে আমি বিশেষ ভালো পারি না, কিন্তু দাদারা এত স্নেহ করে আমাকে, কেউই কিছুই বলে না। আমি টিমের গোমরা মুখে থাকা বাচ্চা, আর সবাই সেইভাবেই আমাকে একটু বেশি ভালোবাসে। শুধু এই রিতমকে আমি বুঝে উঠতে পারছিলাম না। কারো কাছে কিছু জিজ্ঞেসও করতে পারছি না, কে কি ভাববে। কিন্তু ছেলেটার মুখ টিপে হাসিও মানতে পারছিলাম না। রিতম সামনের সিটে এসে বসলো। আমি আরো মনোযোগ সহকারে ডিএসএলআর এ মন দিলাম। কি দেখছিলাম কে জানে। অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। এবার বলল, মিতা, তুমি কি এতক্ষণ একই অপশন কেন, এদিক ওদিক করছো কেন? আমার কেমন যেন মনে হলো ও আমাকে দেখে মুখ টিপে হাসছে। তখন প্রেম সরে আমার গা জ্বলছে। আমার ব্যাপার, আমি অ্যাপারচার ঠিক করছি। আমি বেশ অহংকার নিয়ে বললাম, আমি শুভদা আর গৌরবের কাছে অনেকটা শিখেছি, সুতরাং কিছুটা অহংকার করা সাজে। ও, রিতম আর কিছু বলল না। আমার এতক্ষণে একটু ভালো লাগছিল, নিজেকে একটু প্রমাণ করতে পেরে। কিন্তু সেটা বেশিক্ষণ থাকলো না। যখন শুভদা বাথরুম থেকে ফিরে রিতমকে সামনে দেখেই বলল, মিতা, ডিএসএলআরটা নিয়ে বসেছিস যখন রিতমের থেকে একটু দেখে নে, ও আমাকে গৌরব দুজনকেই খুব ভালো শিখিয়েছে। আমার হাঁ হওয়া মুখের দিকে দেখে রিতম বলল, একদম শুভদা, কিন্তু মিতা অনেকটা জানে, ওকে আর আমি কি শেখাবো। ওর মুখের কোণটা বেঁকে গেল, হাসি গোপন করার চেষ্টার জন্য কি। আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম, উঠে দাঁড়ালাম। শুভদা বলল, তোর কি হলো আবার? আমি বললাম, ঘুমোতে যাচ্ছি। আমি সেদিন সারাদিন ওপরে শুয়ে রইলাম। টিমের সবাই অনেকবার ডাকলো, কিন্তু আমি নিচে নামলাম না। যদিও ট্রেনে শুয়েও খুব আনন্দ পাচ্ছিলাম না, কারণ আমাদের ব্যাংকগুলোর দরজার পাশেই। আর দরজার গায়ে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি করে হেসে যাচ্ছিল রিতম। পরের দিন দেরাদুন পৌঁছতে বেশ দেরি হলো। ট্রেন থেকে নেমে দেখলাম গাইড কাম ট্যুর প্ল্যানার চৌহান একটা 14 সিটার নিয়ে দাঁড়িয়ে আছে। এটা ওদের নিজস্ব গাড়ি। আমরা যেতেই সঙ্গে সঙ্গে ব্যাগগুলো উপরে তুলে যাত্রা শুরু হলো। আমি আর শুভদা বাদে রাস্তাতে সবাই বমি করে, তাই আমি শুভদা পিছনে গেলাম। রিতম দেখলাম উঠে আমার পিছনের সিটে বসলো। আমার গা চিড়বিড়িয়ে উঠল। 8 ঘন্টার পথ, একে নিয়ে চলা মুশকিল, কিন্তু কিছু বলাও যাবে না। গাড়ি চলতে শুরু করলো। 1 ঘন্টার মতো যাওয়ার পরই বুঝলাম এই রাস্তা আমার এতদিনের রেকর্ড ভেঙে বমি করিয়ে ছাড়বে। একদিকে পাহাড়ের ভাষা, হারানো সৌন্দর্য, অন্যদিকে
শরীরের ওপর নিজেকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা। যখন প্রায় 2 ঘন্টা মতো বাকি পৌঁছতে আমি আর কন্ট্রোল করতে পারলাম না, বাধ্য হয়ে বললাম গাড়ি থামাতে। কোনো ক্রমেই দৌড়ে নামতে নামতে অবস্থা খারাপ হলো। যখন স্বাভাবিক হয়ে মুখ তুললাম তখন মনে পড়ল জল নিয়ে নামিনি। মুখ ঘুরিয়ে চাইতে যাব, দেখি রিতম জলের বোতল ধরে দাঁড়িয়ে আছে। জানলা থেকে শুভদা, অনিমেষদা চিৎকার করছে ওদের নামতে হবে কিনা। আমি কিছু বলার আগে রিতম হাত দেখিয়ে বারণ করলো। তারপর আমার কাঁধে এক হাত দিয়ে কিছুটা ধাক্কা দিয়ে নিয়ে এলো খাদের দিকে। আমি কথা বলতে ভুলে গেছি। ও বোতল খুলে হাতে জল নিয়ে যখন আমার চোখে মুখে দিচ্ছে তখনও বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা একটু আগে অব্দি আমাকে জ্বালিয়েছে। রিতম জলের বোতল বন্ধ করে আমার দিকে তাকালো। মিতা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না হলে গাড়িতে ওঠো। আমি জানি তোমার মুখটা বেশ সুন্দর, কিন্তু সেটা পরে দেখালেও হবে। আপাতত আর দেরি করলে কাল সকালেও পৌঁছবো না, ফিসফিস করে বলেই মুখ টিপে হাসতে লাগলো। আমার নিজের তখন মাথা ঠোকা বাকি। কি দুঃখে যে একে ভালো লেগেছিল, আর কত অপমান সহ্য করব। আমি রেগে মেগে গাড়িতে উঠে বসতেই সবাই একসাথে জিজ্ঞাসা করলো, মিতা ঠিক আছিস? তাহলে গাড়ি ছাড়তে বলবো? এমনকি আমাদের গাইড অব্দি সিট থেকে উঠে এলো। চৌহান ভীষণ সুন্দর একটা ছেলে, নিহাত এত ছোট, যদি না হতো এর ওপর ক্রাশ খেতাম। আমি দেখলাম গাড়ির দরজা দিয়ে রিতম উঠছে হাসি চাপতে চাপতে। আমি আর সহ্য করতে পারলাম না। ওকে দেখিয়ে চৌহানের দিকে তাকিয়ে বললাম, तुम इतने अच्छे क्यों हो? इतना खूबसूरत फिर एकदम घमंड नहीं। বলেই আর চোখে রিতমের দিকে তাকালাম। রিতমের মুখের হাসিটা মিলিয়ে গেল কি? ও চুপ করে আমার পিছনের সিটে বসলো। গাড়ি ছেড়ে দিয়েছে, বেশ জোরে যাচ্ছে। প্রায় 6টা বাজে, অথচ এখনো অনেক আলো। হঠাৎ রিতম আমার কাছে কাছে মুখ এনে ভীষণ আস্তে আস্তে বলল, আমি একটুও অহংকারী নই। আর কেন জানি না আমার ঘাড়ের সবকটা লোম একসাথে খাড়া হলো। শরীরের মধ্যে অনেকগুলো প্রজাপতি উড়ে গেল। যখন ধাওলা এসে পৌঁছলাম তখন রাত 8টা। গাড়ি থেকে নামতেই প্রচন্ড ঠান্ডা কাঁপিয়ে দিল। আমাদের রাত্রে একটা বাড়িতে থাকার ব্যবস্থা, সেটা একটা ছোট্ট টিলার ওপর। আমাদের গাড়ি যেখানে নামালো সেখান থেকে একটু এগোলে একটা বেশ চওড়া পাহাড়ি নদী, তার উপর ব্রিজ পেরিয়ে উল্টো দিকের টিলাতে উঠতে হয়। এতক্ষণে শুধু একটাই ভালো ব্যাপার হয়েছে, আমি জানতে পেরেছি রিতম কি করে। এই গ্রামে ঢোকার মুখে একটা চেকপোস্ট আছে, সেখানে আমাদের রুপিন পাশের পারমিশন দেখালে তবেই ঢুকতে দেবে। কিন্তু সমস্যা হলো ফিট সার্টিফিকেট নিয়ে। একদিন আগেই নাকি রুল চেঞ্জ হয়েছে, ফিট সার্টিফিকেট ছাড়া ঢুকতে দেবে না। চৌহান অন্য একটা ট্রেক টিম নিয়ে অন্য ট্রেক গেছিল, তাই ও জানতো না হঠাৎ চেঞ্জ হওয়া এই নিয়ম। আমরা যখন ওনাদের অনেক বুঝিয়ে ক্লান্ত তখন রিতম এগিয়ে এলো। গেটকিপার দুজনের দিকে তাকিয়ে বলল, প্যাড ছাড়াও লিখলে হবে কি? ওনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে রাজি হতেই রিতম ওনাদের কাছে পেন পেপার চাইলো, আর তারপর একে একে আমাদের সবার ফিট সার্টিফিকেট লিখে নিচে নিজের রেজিস্ট্রেশন দিয়ে সিগনেচার করলো। ও গুরু, ইনি তবে ডক্টর। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। চৌহান ওনাদের সাথে বাকি কাজের কথা মেটাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠলাম। রিতম আর আমি সবার আগে ছিলাম। আমার পেছনে আস্তে আস্তে রিতম আমার কানের কাছে আস্তে করে বলল, অতটা অকাজেরও নই। আমি কেঁপে উঠলাম। ওর গরম শ্বাস এক মুহূর্তের জন্য আমার ঘাড়ের কাছে ছুঁয়ে গেল। আমি কেমন স্তব্ধ হলাম। তখনই শুনলাম ও পিছনে হাসছে মুখ টিপে। ধুস, মিতা, আর কতবার ফাঁসবো কে জানে। আমি তাড়াহুড়ো করে নিজের সিটে বসলাম। তারপর রাস্তাটা অদ্ভুত ছিল, সেরকম কোনো রাস্তা নেই। মাটি পাথর দিয়ে একটা পথ চলার রাস্তা, গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই।
সে যে কি মায়াবী পরিবেশ যে না দেখে বোঝানো মুশকিল। রাস্তার দুপাশে প্রচুর গাছ, কেউ তাদের কাটে না। পাহাড়িয়া মানুষগুলোকে আমি এজন্যই এত ভালোবাসি। পাহাড়িদের দুহাত ভরে দিয়েছে, আর এরা সযত্নে সেই দানকে রক্ষা করেছে। নিজের প্রয়োজন ছাড়া একটুও নষ্ট করেনি পাহাড়ের প্রকৃতিকে। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ রিতম কানের কাছে ফিসফিস করে বলল, পাহাড় কি সুন্দর বলো, আমি বারে বারে হারিয়ে যাই পাহাড়ে এলেই। আমি আবার কেঁপে উঠলাম। কি করে বলে ও আমার মনের কথাটা? সেই নিঃশব্দ প্রকৃতি, অন্ধকার জগৎ যেন আমাকে নিয়ে যাচ্ছিল অসীম যুগে। এই বিশালাত্ম আমি ভীষণ ভয় পাই। আমার নিজেকে শূন্য লাগে। আমি অসীমের কাছে বলি, যদি ধারণ করার শক্তি না দিলে তবে এরূপ দেখাও কেন? হঠাৎ রিতম আমার পিঠে একটা হাত রাখল। আমার মনের প্রচন্ড ঝড় হঠাৎ করেই যেন থেমে গেল। তারপর মুহূর্ত কাটল, মিনিট কেটে ঘন্টা, যে কিভাবে কাটলো আমি জানি না। আমি শুধু এক অসীম ভালো লাগা নিয়ে ডুবে যাচ্ছিলাম। নামার আগের মুহূর্ত অবধি রিতম আমার পিঠ থেকে হাত সরালো না, আর আমিও অনুরোধ করলাম না সরিয়ে নিতে। গাড়ি থেকে নেমে যে যার রুকস্যাক কাঁধে নিলাম। বাকিটুকু হাঁটতে হবে নদীর ওপর ব্রিজ ধরে টিলা চড়া। ট্রেকের এক অলিখিত নিয়ম আছে, তোমাকে নিজের কাজ নিজেকে করতে হবে, কারণ পাহাড় যত সুন্দর ততই বিপজ্জনক। তোমার একটা ভুলে তোমার পুরো টিম বিপদে পড়বে। গাড়ি যেখানে নামালো পুরো অন্ধকার। সবাই মোবাইল আর ছোট্ট ছোট্ট টর্চ জ্বালিয়ে এগোলাম ব্রিজের দিকে। প্রথমের দিকে পাথরের কয়েক ধাপ নিচে নেমে গেলে ব্রিজের সামনে যাওয়া যায়। বরফ গলা জল পাচ্ছিল বলে নদীর গর্জন আমরা ওপর থেকেই শুনতে পাচ্ছিলাম। প্রথমে গৌরব সুমন নামছিল, বেশ পিচ্ছিল পাথর, তার উপর অন্ধকার। পা ফসকে গেলে এখান থেকেই বাড়ি যেতে হবে। আমি খুব ধীরে ধীরে নামছিলাম। এবার ব্যাগটা বেশ ভারী, প্রায় 18 কেজি। জানি না কি করে পুরো ট্রেক টানবো, অথচ ট্রেকটা বেশ কঠিন বলে বেশ কিছু জিনিস না আনলেই না। একটু সম্ভবত অন্যমনস্ক হয়েছিলাম নদীর গর্জন শুনে, তাতেই যা বিপদ হওয়ার হলো। যে পাথরে ছিলাম তার নিচের পাথরটা একটু দূরে ছিল। পাথরের গায়ে শ্যাওলা থাকাতে আমার পা পিছলে গেল। আমি তখন চোখ বন্ধ করতে থাকি। দুটো পাথরের মাঝের গ্যাপে যদি পা পড়ে, পা মুচড়ে যাবে, আমার ট্রেক শেষ। কিন্তু শেষ মুহূর্তে একটা শক্ত হাত আমার হাত ধরে টেনে নিল নিজের দিকে। আমি তার বুকের ওপর মুখ রেখে দাঁড়িয়ে আছি। নিজের বুকের প্রচন্ড শব্দের সাথে আর বেশিভাবে শুনছি আরো একটা হৃৎপিণ্ডের পাম্পিং করার শব্দ। পাশের নদীর প্রচন্ড গর্জন যেন দূরে সরে যাচ্ছে। এবার রিতম কথা বলল, তোমার কি লেগেছে? আমি কথা বলার আগেই শুনলাম শুভ দাদারা এগিয়ে আসছে। কি হলো তোর? কি করেছিস মিতা? কোথায় লেগেছে? দাদা সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে। আমি তখন ভাষা হারিয়েছি। আমি ঠিক বুঝে উঠতে পারছি না ঠিক কোথায় লেগেছে, শরীরে নাকি মনে। আমি ঠিক আছি, কিছু হয়নি বলে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলাম। না, আমি ঠিক করছি না, এটা ঠিক হচ্ছে না। আমি কথা দিয়েছিলাম আকাশকে, ও যদি জানে আমি আর একটা ছেলেকে এতটা সুযোগ দিচ্ছি, ও কষ্ট পাবে। আমি নিজের প্রতিজ্ঞা ভাঙছি। তাড়াহুড়ো করে এসে নদীটার সামনে দাঁড়িয়ে আমি স্তব্ধ হলাম। কিছুদিনের মধ্যেই পূর্ণিমা, চাঁদটা অনেক বড়। সেই চাঁদের আলো নদীর ওপর পড়ে কি অপরূপ যে লাগছিল আমি তার বর্ণনা জানি না। সেই অন্ধকার প্রকৃতির বুকে দাঁড়িয়ে আমি কেঁদে ফেললাম। নদী নিজের প্রচন্ড শব্দে লুকিয়েছিল আরো একটা মেয়ের গল্প। আমি চোখের জল বইতে দিলাম। ওরা নেমে এগিয়ে আসছে আমার দিকে। আমি হাত দিয়ে মুছতে গেলে ওরা কিছু আন্দাজ করবে, তার থেকে এই অন্ধকার ভালো। আমি নদীর দিকে তাকিয়ে বললাম, আকাশ, তুই ভাবিস না,
তোর মিতা তোর বিশ্বাস রাখবে, দেখিস। যদিও সামনে এগিয়ে আসা রিতমের দিকে চোখ তুলে তাকাতে গিয়ে আমি বুঝলাম এই শর্ত রাখা কতটা কঠিন। রাত্রে আমার ঘুমটা ভেঙে যেতেই দেখলাম রিতম দরজাটা আস্তে করে খুলে বাইরে গেল। দরজাটা খুলতেই প্রচন্ড ঠান্ডা কাঁপুনি ধরিয়ে দিল। আমি হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকালাম, রাত 12টা। আমরা ব্রিজের উপর থেকে নিঃশব্দে হেঁটে যখন টিলায় উঠলাম তখনই মনে হচ্ছিল ফুসফুস খুলে হাতে চলে আসবে। টিলার উপর একটা কাঠের বাড়ি, তার পাশ থেকে রাস্তা চলে গেছে পশ্চিম দিকে। সে রাস্তা গাঢ় অন্ধকারে ঢাকা। সম্ভবত এই রাস্তা দিয়েই আমাদের ট্রেক শুরু হবে। হোমস্টের মালিক ভীষণই আন্তরিক। আমরা যেতেই আমাদের ডেকে নিয়ে গেলেন পাশের একটা নাড়া ছাদের একতলার সিমেন্টের বাড়িতে। দুটি ঘর আর বারান্দা নিয়েই বাড়িটা। মেঝেতে বিছানা পাতা আর বেশ কিছু লেপ কম্বল ভাঁজ করে রাখা। আমি তাড়াহুড়োয় ঘরে ঢুকেই আগে বাথরুমে দেখেছিলাম, যদিও জানি দুদিন পর বরফের মধ্যে বাথরুমে যেতে হবে। খোলা আকাশের নিচে, তাও যতক্ষণ পাওয়া যায় ততক্ষণই ভালো। শুভদা সবাইকে ডেকে বলে দিল কে কোন ঘরে শোবে। ট্রেকের আর এক অলিখিত নিয়ম, টিম লিডারের কথা ফলো করতে হবে সব সময়, ভালো লাগুক আর নাই লাগুক। যাই হোক, গৌরব, সুমন, প্রদূত, অনিমেষদা পাশের ঘরে শুল। আমি, রিতম আর শুভদা সামনের ঘরে। আমি জানি ওরা আমাকে কখনো মেয়ে বলে আলাদা চোখে দেখবে না, কিন্তু তাও তো অস্বীকার করতে পারে না। আমি সম্পূর্ণ তাদের গায়ে ঢুকে শোব, তাই আমাকে অনেকটা স্পেস ছেড়ে শুভদা আর রিতম পাশের দিকে শুয়েছিল। রাত 8টায় পৌঁছে 9টা বাজতেই ডিনার করে আমরা মিটিংয়ে বসেছিলাম চৌহানের সাথে ট্রেক প্ল্যান নিয়ে। ও বেশ কিছুক্ষণ আমাদের বুঝিয়ে খেতে চলে গেল। শুভদা সঙ্গে সঙ্গে নির্দেশ দিল কাল সকাল 8টা বাজার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে যেন সবাই থাকি। 8টা মানে 8টা, এক মুহূর্ত দেরি না। শুভদা ঘুমোচ্ছে। আমার ঘুমটা ভেঙে যেতেই অদ্ভুত লাগছিল, আর ঘুম আসছিল না যেন। আমি জ্যাকেট গায়ে জড়িয়ে বাইরে এলাম। পুরো গ্রামটা এখন ঘুমন্ত। চাঁদের আলো আরো তীব্র হয়ে পড়ছে নদীর জলে। আমি বারান্দার কোণে এসে নদীর দিকে রেলিংয়ে বসে পড়লাম। চারিদিক এত সুন্দর যে আমি জানি না কি করে এই মায়াবী পরিবেশের বর্ণনা দেব। চাঁদের আলো পড়ে পুরো নদীটা রূপলি রং ধারণ করেছে, যেন মনে হচ্ছে রূপর নদীটা তরঙ্গায়িত হচ্ছে সামনের পাহাড় থেকে। ঠিক সেই মুহূর্তে আমার আকাশের কথা মনে হলো। আজ থেকে 3 বছর আগে এরকমই এক চাঁদের রাতে আমি হাঁটছিলাম আকাশের হাত ধরে শান্তিনিকেতনের রাস্তাতে। সারাদিন দোল পূর্ণিমার আবির মেখে আমাদের বন্ধুদের গ্রুপটা আড্ডা মারছিল, আর আমি আরো শক্ত করে জড়িয়ে ধরছিলাম ওর পাঞ্জাবি পরা হাতটা। তখন আমাদের দুজনের চোখে কত স্বপ্ন। আর এখন বাবু একটু বোঝো প্লিজ, আমি ক্ষমা চাইছি সোনা, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার চিন্তার গতিটা হঠাৎ থেমে গেল। রিতম কেঁদে যাচ্ছে বাড়ির উঠোনে দাঁড়িয়ে। ফোনটা এমন ভালো চেপে ধরেছে যেন কেউ ওর থেকে ছিনিয়ে নেবে। হ্যালো বাবু, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। রিতম চেষ্টা করছে, যদিও এখানে প্রায় টাওয়ার থাকে না। অনেকবার চেষ্টা করেও ফোনটা কেটে আবার করছিল রিং। আমি ওর দিকে তাকিয়েছিলাম। আমি অন্ধকারে ছিলাম বলে ও সম্ভবত আমাকে দেখেনি। আমি কি কোথাও কষ্ট পাচ্ছিলাম? কোথাও কি আমার বুক চিরে দিচ্ছিল কেউ? আমি কি সত্যি ভেবেছিলাম রিতমের মতো কেউ আমাকে পছন্দ করবে? আমি এত সাধারণ একটা মেয়ে। ও আমার সাথে দুটো কথা বলেছিল ভালো করে, আর আমি ভেবে নিয়েছিলাম ও আমাকে পছন্দ করে। ও অনেকবার চেষ্টা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে দরজা দিয়ে ঢুকতে যেতেই সম্ভবত আমাকে লক্ষ্য করলো। কিরকম থমকে গেল। মিতা,
ও আমার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু এবার আমি নিজেকে সামলে নিলাম। আমি আর কারো আনন্দ দেওয়া পুতুল হব না। ওর পাশ থেকে ঘরে ঢুকতে ঢুকতে বললাম, কাল অনেক হাঁটা, এবার শুয়ে পড়ো, গুড নাইট। ওকে তারপর কিছু বলার সুযোগ না দিয়েই নিজের লেপের নিচে ঢুকে গেলাম। সেবাতে দুপুর 12টার দিকে পৌঁছতেই আমি দৌড়ে বাথরুমে গেলাম। পুরো রাস্তাটা আমি এটা বলতে বলতে এসেছি যেন ভগবান আমাকে এই বিপদে না ফেলে। এখন আমার মাসের ডেট আসতে 15 দিন বাকি, কিন্তু ক্রমশ ভিজে ভিজে ভাবটা পুরো রাস্তাটা আমাকে চিন্তাতে ফেলেছিল। আজ সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গেই ব্রেকফাস্ট করে আমরা হাঁটা শুরু করেছিলাম। আজকের রাস্তা খুব কঠিন না, মাঝে মাঝে কিছু চড়াই, বাকিটা সমতল না হলেও খুব ঢাল না। আমি আজ সকাল থেকে রিতমকে অ্যাভয়েড করছি ভীষণ রকম। ও বেশ কয়েকবার আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি যতটা পারছিলাম দূরে যাচ্ছিলাম। এই এখন যেমন আমি প্রদ্যুৎ আর সুমনের সাথে হাঁটছি, গৌরব সামনে চৌহানের সাথে গল্প করতে করতে। সুমন আর প্রো আর গৌরব একই অফিসে চাকরি করে। সুমন বলছিল বাড়ি থেকে কিরকম চাপ আসছে বিয়ে করার, অথচ ওর খুব ইচ্ছে নেই। প্রো বাড়িতে বলেই দিয়েছে 2 বছরের মধ্যে বিয়ের নাম নিলে ও বাড়ি ছেড়ে মেসে গিয়ে থাকবে, তাই ওর ক্ষেত্রে ব্যাপারটা অতটা বাড়াবাড়ি না। গৌরব হলো আমাদের টিমের হ্যান্ডসাম ফ্লাডবাজ ছেলে, ও প্রেম করা ঠিক পছন্দ করে না। গৌরবের আগের সম্পর্ক ব্রেকআপের পর যখনই আমাদের গ্রুপ মিট হয়, আমরা প্রতিবার গৌরবের সাথে নতুন নতুন বান্ধবী দেখে দেখে বুঝে গেছি আমাদের বৌদি পাওয়ার আশা সুদূর ভবিষ্যতেও নেই। শুভম, রিতম, অনিমেষদা হাঁটছিল আমাদের থেকে বেশ পিছনে। হঠাৎ দেখি চৌহান দাঁড়িয়ে গেছে। সামনেই একটা বিশাল ঝর্ণা পাশের পাহাড় থেকে নেমে রাস্তার ওপর দিয়ে বয়ে পাশের ঢালে লাফিয়ে নামছে। আমি বাচ্চাদের মতো লাফিয়ে উঠেই দৌড় মারলাম। কেউ কিছু বলার আগেই রুকস্যাক ফেলে দৌড়ে ভিজে গেলাম ঝর্ণার জলে। বাকিরাও আমার দেখে এগিয়ে আসতে গেছিল, কিন্তু শুভদা হাত দেখিয়ে বারণ করলো। প্রচন্ড রোদে আমি জানি একটু পরেই জামা শুকিয়ে যাবে। বাকিরা কেউ আসার আগেই শুভদা এসে টেনে সরিয়ে নিল। তুই কি একটু বড় হবি না মিতা? এখন ঠান্ডা লাগলে ওপরে গিয়ে কি হবে জানিস? আমি চুপচাপ সরে এসে ব্যাগটা কাঁধে নিয়েই মুখ গোমরা করে জোরে হাঁটতে শুরু করলাম। এগিয়ে গিয়ে চৌহানকে বললাম, মুঝে রাস্তা দেখাও, বলেই ওর হাত ধরে টানলাম। চৌহান হেসে এগিয়ে এলো। হাইয়ে ম্যাডাম। চোখের কোণ দিয়ে তাকিয়ে রিতমকে একটু জ্বলে উঠতে দেখলাম। কি বাকি যাত্রাপথে বিশেষ কিছু হয়নি, শুধু শেষের আধ ঘন্টা তল পেটে হওয়া অদ্ভুত অনুভূতি ছাড়া। বাথরুম থেকে বেরিয়ে শান্তির নিঃশ্বাস ফেললাম। এখনো হয়নি, কিন্তু আজকালের মধ্যেই বিপজ্জনক অবস্থা আসতে চলেছে। আমার ভিতরটা শিরশির করছিল। এই প্রচন্ড ব্যথা নিয়ে কি করে আমি চড়বো? এরপরেই মারাত্মক চড়াই। এবার আমি ভালো করে দেখলাম চারপাশ। সেবা একটা খুব ছোট্ট জনবসতি, 2টি বাথরুম পাশাপাশি। তার থেকে 7-8 পা হাঁটলেই দোতলা কাঠের বাড়িটা। এখানেই আমাদের আজকে থাকতে হবে। বাইরে রাখা রুকস্যাক কাঁধে তুলে বুট খুলে ঢুকতে যেতেই গৌরব চিৎকার করে উঠল, মিতা, জামা খুলে বাইরে ঢোক। আমার মুখটা হাঁ হওয়া বাকি। বলে কি, আমি ছেলেদের মতো জামা খুলে বাইরে মিলে খালি গায়ে ঢুকবো? সুমন সম্ভবত আমার অবস্থাটা বুঝতে পেরেছিল। ও এগিয়ে এসে আমার হাত ধরে বাথরুমের সামনে নিয়ে গেল। তুই গা হাত পা ধো, আমি তোর ব্যাগ থেকে বের করে দিচ্ছি জামা। তোকে খালি গায়ে ঢুকতে বলেনি রে বোকা। যা, আমি বাইরে দাঁড়িয়ে। সুমনকে আমি এই জন্য ভীষণ পছন্দ করি। রুকস্যাক খুলে জিনিস বের করা, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ মুশকিল। ওই ভারী ব্যাগটা এক হাতে ধরতে গেলেই লেগে যাবে, তারপর সেটা খুলে জামা বের করা। ও বুঝেছে বলেই আমার হাত থেকে নিয়ে নিল ব্যাগটা। সেবার নামটার পিছনে একটা কারণ আছে, সেটা হলো আমাদের বাড়ির সামনেই থাকা কাঠের মন্দিরটা।
তাতে বিশাল বিশাল সব গিরগিটি ঘুরে বেড়াচ্ছে। এই মন্দিরটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ এতে কোনো দেবতা নেই। এখানে দেবতা 12টা গ্রামে ঘোরেন 1 মাস করে। যখন যে গ্রামের মন্দিরে থাকেন সেখানে 1 মাস পুজো হয়ে অন্য গ্রামে যান। যাই হোক, এখানে সব থেকে সুন্দর হচ্ছে হোমস্টে বারান্দাটা। ওখানে অনেকগুলো খাটিয়া পাতা, তাতে বসলেই সামনের সুউচ্চ পাহাড়ের সারি দেখা যায়। সূর্যের আলো যেন পাহাড়ের মসলিন গায়ে ঠিকরে পড়ছিল। আমরা সবাই মন্দিরের পাশে ছোট্ট মাঠে বসেছিলাম। ছেলেগুলো কোথা থেকে একটা বল জোগাড় করেছে, ওটা নিয়ে ফুটবল খেলার চেষ্টা করছিল। ঠান্ডা এখন অনেক কম, কারণ সূর্য এখনো বেশ রোদ দিচ্ছে। ওরা প্রচন্ড ঘামছিল। রিদম খেলতে খেলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, নিজের গেঞ্জিটা খুলল। গেঞ্জিটা পাশে রাখতে রাখতে ও আমার দিকে তাকিয়েছিল। আমি চোখ সরাতে পারছিলাম না রিদমের নিখুঁত দেহের গঠন দেখে। আমার ইচ্ছে করছিল রিদমের প্রতিটি পেশি ছুঁয়ে দেখি হাত দিয়ে, ঠিক যেভাবে আমি ছুঁয়ে যেতাম আকাশের দেহ। আকাশ আমাকে ছুঁতে দিত, যেন উপভোগ করত আমার অবাক হওয়া ওর পেশি দেখে। আর তারপর আকাশের ঠোঁট দুটি আমার ঠোঁটের ওপরে চেপে বসত। সন্ধেবেলা সবে একটু গড়াবো ভাবছি, গৌরব আমাকে লেপের তলা থেকে টেনে তুলল। ওঠ কুম্ভকর্ণ, পেঁয়াজি দিয়েছে, সবাই আড্ডা মারছে আর মহারানী ঘুমোবে বলে আমাকে একরকম জোর করে নিয়ে এলো বারান্দার সামনে। চৌকিগুলোতে জমিয়ে বসেছে আড্ডা। সামনের পাহাড়ের কালো ছায়া আর অন্ধকারের পরত বেড়েই চলেছে। আমি সুমনের পাশে বসলাম, ওর লেপে পা ঝুঁকিয়ে। সামনেই রিতম আমাকে দেখে হাসার চেষ্টা করলো কি। অনিমেষদা তখন গল্প বলছে কিভাবে প্রথম সান্দাকফু ট্রেক করতে গিয়ে ভুল করে একটা জঙ্গলে ঢুকে হারিয়ে গেছিলাম আমরা। গাইড যতক্ষণে খুঁজে বের করেছে আমাদের, ততক্ষণে আমরা ক্লান্ত হেঁটে হেঁটে পথ খোঁজার ব্যর্থ চেষ্টা করে। পরে শুনেছিলাম ওই জঙ্গলে নাকি ভাল্লুক থাকে। জানি না গাইড খুঁজে না পেলে আমাদের কি হতো। রিতমের পাটা আমাকে ছুঁয়ে গেল। আমি চমকে ঘুরে দেখলাম ও অনিমেষদার দিকে তাকিয়ে গল্প শুনতে শুনতে হাসছে, আর ওর পাটা স্পর্শ করছে আমার বুড়ো আঙুলে। আমি ভুলে যাচ্ছিলাম সবকিছু, আমার আত্মসম্মান ভুলে যাচ্ছিলাম ছেলেটা আগের দিন রাতেই কারো সাথে প্রেমের গল্প করেছে। আমার ভালো লাগছিল সেই অন্ধকার হতে চলা পাহাড়ি গ্রামের নির্জন পরিবেশে অনিমেষদার বলা গল্প আর পেঁয়াজির গন্ধে। আমার ভালো লাগছিল ওর স্পর্শ, যেন বহুদিন পর কোনো শুকিয়ে যাওয়া নদীর ওপরে নেমেছে বৃষ্টির স্রোত। চৌহান রাত 8টার সময় খেতে ডাকলো। আমাদের বাড়ি থেকে নেমে সামনের ছোট মাঠটা পেরোলে মন্দিরের পিছনে একটা বাড়ি, খাদের গায়ে বড় বড় বাঁশের উপর ঝুলন্ত বারান্দা, খাদের দিকে তার উপর 17 ইঞ্চির মতো পেতে আমাদের খাবার ব্যবস্থা ছিল। আমি বসেছিলাম খাদের দিকে পিছন করে। প্রচন্ড ঠান্ডা হাওয়া আমাদের ওয়ার্মার ভেদ করে হাড় অব্দি কাঁপিয়ে দিচ্ছিল। খাবার বলতে রুটি আর গরম আলুর তরকারি সঙ্গে আচার, সে যে কি অমৃত বলা মুশকিল। আমরা জানি 2 দিন পরে এটাও পাবো না, তাই সবাই নিঃশব্দে গোগ্রাসে গিলছিলাম। তখনই পেটটা মোচড় দিল আমার। ভগবান প্লিজ না, এখন না। কিন্তু তার আগেই কিছু একটা ভিজিয়ে দিল আমার উরুর মাঝের অংশ। আমি খাওয়া থামিয়ে দিতেই সবাই মুখ তুলে তাকালো। রিতম খাবার শেষ করে প্লেটটা রাখতে যাচ্ছিল সবে। আমি ওদের মুখের দিকে তাকিয়ে বললাম, ইমার্জেন্সি, আমি আর খাবো না। ওরা প্রত্যেকেই সম্ভবত আমার মুখের দিকে তাকিয়ে কিছু আন্দাজ করেছে। শুভদা খাওয়া ছেড়ে উঠতে যেতেই আমি বারণ করলাম, তোমাদের কাউকে আসতে হবে না বলে হাত ধুয়ে হাঁটতে শুরু করলাম আমাদের থাকার ঘরের দিকে। তখনই শুনতে পেলাম রিতম বলল, আমি যাচ্ছি শুভদা, তোমরা খেয়ে এসো। আমি আরো জোরে হাঁটছিলাম, কিন্তু মুহূর্ত মাত্র তারপরেই আমি স্তব্ধ হয়ে গেলাম। চারিদিক নিশ্চিদ্র অন্ধকার, কেবল আমাদের খাওয়ানো অংশে একটা ল্যাম্প চলছে। আকাশের দিকে তাকিয়ে আমি ভাষা হারিয়ে ফেলছি তখন।
পুরো কালচে আকাশ জুড়ে অজস্র আলোর জোনাকি। এত নক্ষত্র কখনো দেখিনি একসাথে। আমি ভুলে যাচ্ছিলাম আমি কোথায়। সেই বাঁধনহারা প্রকৃতি, অবর্ণনীয় রাত আমাকে নিয়ে যাচ্ছিল অন্য জগতে। যতক্ষণ না রিতমের হাতটা আমার কাঁধে এসে পড়েছে। মিতা, তোমার এখানে দাঁড়ানোর থেকেও বড় কাজ আছে। আমি একবার ঢোক গিললাম, তারপর ওর দিকে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে ওকে দেখতে পারছি না, কিন্তু ওর চোখ দুটিকে যেন নিজের ওপর অনুভব করতে পারছি। ফোনের টাওয়ার নেই নাকি? আমি ব্যাংক করতে গেছিলাম, কিন্তু কোথাও যেন আটকে গেলাম। আমার ভালো লাগছিল রিতম আজ কারোর সাথে কথা বলেনি। আমার কষ্ট হতো যদিও কাউকে ফোন করে বলতো তাকেও ভালোবাসে। রিতম দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর কিছুটা ঠেলতে শুরু করলো বাথরুমের দিকে। আমি বাধা দিলাম না। ঘরের কাছে এসে আমি ঢুকতে যাব, ও হঠাৎ বলল, তুমি যাও, আমি তোমার ব্যাগ থেকে দিচ্ছি যা লাগবে। আমি প্রতিবাদ করতে গেলাম, মিতা আমি ডক্টর, আমাকে এত লজ্জা পাওয়ার কিছু নেই বলেই জোর করে ঢুকিয়ে দিল বাথরুমের মধ্যে। ও দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে, ব্যাগের ভেতর প্লাস্টিকের একটা প্যাকেট এগিয়ে দিল উঁচু জানলাটা দিয়ে। এর মধ্যে আমার দ্বিতীয় জামার সেট আর প্রয়োজনীয় জিনিস আছে। পাহাড়ে যে কোনো সময়ে বৃষ্টি হতে পারে বলে আমরা সবকিছু আলাদা আলাদা প্যাক করে ব্যাগে ঢোকাই। ও দরজার সামনে এসে হেলান দিয়ে দাঁড়ালো। আমি টিনের দরজাতে ওর শব্দ শুনলাম। ও ভর দিয়ে আছে দরজাতে। বাথরুমেও আলো নেই, শুধু উঁচু জানলার মধ্যে দিয়ে আকাশের মৃদু আলো আসছিল। নিজেকে অপসরা লাগছিল, যেন চাঁদের আলোতে জল কেলি করতে নেমেছি। মোবাইল জ্বালিয়ে গায়ে জল দিচ্ছিলাম। ও অনেকক্ষণ কোনো কথা বলেনি। যখন গা মুছে নিচ্ছি তখনই ফোনে একটা SMS ঢুকলো। যাক, এতক্ষণে টাওয়ার পাওয়া গেল। আমি গামছাটা রেখে ফোনটা হাতে নিতে যেতেই শুনলাম রিতম কথা বলছে। আমাকে ক্ষমা করো মিতা, আমি জানতাম তুমি আমাকে পছন্দ করছো, তাও আমি ব্যাপারটা বাড়তে দিচ্ছিলাম কারণ আমারও ভীষণ ভালো লাগছিল। আমি তোমার উপস্থিতিতে সব ভুলে যাচ্ছিলাম, ভুলতে চাইছিলাম অতীতকে, কিন্তু আজ আমি পারছি না তোমাকে মিথ্যে কথা বলে। আজ আমি জানাতে বাধ্য হচ্ছি আমি বিবাহিত। ফোনটা হাত থেকে পড়ে গেল আমার। আমি কাঁপছি। সব ছবি কিরকম ভেঙে যাচ্ছে মনের আয়নাতে। ফোনটা জ্বলছে নিভছে, সঙ্গে সঙ্গে সেটা কাঁপতে শুরু করেছে। আমি কেঁপে উঠছি কারণ নীল রঙের স্ক্রিনে আলো জ্বলা নেভার মধ্যে স্পষ্ট হচ্ছে আকাশ কন্ট্যাক্ট নাম্বার। সেটা 5 মাস ধরে নিস্তব্ধ হয়েছিল ফোনের মেমোরিতে। চৌহান আর আমি হাঁটছিলাম। শুভদা কালকেই নির্দেশ দিয়েছে আমার যেহেতু আজকে হাঁটতে কষ্ট হবে, খুব তাড়াতাড়ি হাঁটতে পারবো না, তাই আমি প্রায় 1.5 ঘন্টা আগে হাঁটতে শুরু করেছি চৌহানের সাথে। ওরা আমাদের কুকের সাথে আর পার্টারের সাথে আমার থেকে ঠিক 1.5 ঘন্টা পরে বেরোবে। কুক মানুষটার নাম রাজেন্দ্র, সেবা থেকে আমাদের সাথে আসছেন। ওপরে গিয়ে বরফে ইনি ছাড়া খাবার জুটবে না আমাদের। আর পর্টার হলো সেই মানুষগুলো যারা জিনিসপত্র বয়ে নিয়ে যায়। যতদূর গাই ওঠে তার পিঠে, তারপর নিজের পিঠে, না হলে ওপরের ক্যাম্পগুলোতে গ্যাস, বাসন, খাবার কিছুই থাকবে না। মানে আমরা না খেয়ে মরবো। চৌহান রাস্তা বানাতে বানাতে নামছিল আর মাঝে মাঝে বিড়বিড় করছিল। এবার খুব বাজে আবহাওয়া হবে ওপরে। এখন ভোর 6:30 বাজে। একটা মিষ্টি রোদে চারিদিকের আকাশ আলো হয়ে আছে, কিন্তু রোদ কড়া না থাকায় প্রচন্ড ঠান্ডাও ছিল। আমরা সেবা থেকে খাদের পাশ ধরে নিচের দিকে নামছি ক্রমশ। যত নিচে নামছি তত রূপিন নদীর শব্দ স্পষ্ট হচ্ছে। শুভদা একটা কথা প্রায়ই বলে, যখনই নদীর যত কাছে যাবি তারপর তৈরি থাক পরে আরো বড় চড়াই চড়তে, কারণ যতটা নামবি তার থেকে বেশি উঠতে হবে। আজকের পথ মারাত্মক খাড়াই, বিশেষ করে জাঁকা পৌঁছানোর আগের 2-3 ঘন্টার চড়াইটা। আজ আমার ব্যাগটা বেশ হালকা,
ওরা সবাই আমার কিছু কিছু জিনিস ভাগ করে নিজেদের রুকস্যাকে নিয়েছে, আমার বইতে কষ্ট হবে ভেবে। রাস্তাটা প্রচুর গাছ ভেঙে আছে, যদিও একে রাস্তা বলা মুশকিল। পাথর আর মাটির ওপরে পায়ের চাপে তৈরি একটা পথ চলার মতো অংশ বললেই বেশি ভালো হবে। চৌহানের বয়স খুব বেশি হলে 19 বছর। ছেলেটা ভীষণ সুন্দর দেখতে আর প্রচুর কথা বলতে ভালোবাসে। অন্যদিন হলে আমি বকে ওর মাথা খারাপ করে দিতাম, কিন্তু আজ নিজের অবস্থা খারাপ। কাল ফোনটা বাথরুমের মেঝে থেকে তুলতেই কেটে গেল। রিং করব বলে ডায়াল করতে যেতেই দেখি কানেকশন নেই। আর ঠিক তখনই দেখলাম ফোনের স্ক্রিনে একটা গরম চোখের জলের ফোঁটা পড়ে ঝাপসা করে দিল। অবাক হয়ে ফোনটা রিং করতে যেতেই দেখলাম চোখটা পুরো ঝাপসা হচ্ছে, গাল বেয়ে গড়িয়ে নামছে গরম জল। আমার কষ্ট হচ্ছিল। মিতা, মিতা, দরজা ধাক্কাচ্ছে ও। আমাকে ক্ষমা করো মিতা, প্লিজ কিছু করে বসো না প্লিজ। আমি ভীষণ বাজে, আমি জানি। প্লিজ, আমি পারিনি নিজেকে আটকাতে। এত আনন্দ আমি বহুদিন পাইনি যতটা তোমার সাথে কথা বলে পাই। এই মজা বহুদিন করিনি আমি। ভুল করেছি, শুধু নিজের খুশির কথা ভেবেছি। আমি ভুলে যেতে চাইছিলাম অতীতকে। ট্রেকের এই 7টি দিনের জন্য হলেও আমি ভুলতে চাইছিলাম বাস্তবকে। আমি ভীষণ বাজে ছেলে, ক্ষমা চাওয়ার যোগ্যতাও নেই। শুধু একটাই অনুরোধ, কিছু খারাপ করে বসো না। ওর গলাটা জড়িয়ে যাচ্ছে। আমি দাঁতে দাঁত চিপে হাতের মুঠোগুলো শক্ত করলাম। চোখের ওপর থেকে অঝরে জল ঝরে পড়ছে গাল বেয়ে। সে এক অদ্ভুত অনুভূতি। একটু আগেই চাঁদের আলোতে গা ধুতে ধুতে নিজেকে সব থেকে সৌভাগ্যবতী বলে মনে হচ্ছিল। পর মুহূর্তেই আমি দাঁড়িয়ে আছি এখানে, ভেঙে পড়া, ক্ষণিকের খুশির জন্য নিজের মান সম্মানকে হারাতে চাওয়া একটা মানুষ। না, আগের বারের ভুল এবারে করব না। আমি এত ফেলনা কখনোই নই যে এভাবে অপমান সইব। চোখ মুছে ফোনটা পকেটে ঢুকিয়ে দরজা খুললাম। দরজার বাইরে রিতম দাঁড়িয়ে। আমাকে দেখেই ও এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর আমার বাঁ হাতের তালুটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, প্লিজ মিতা, প্লিজ, আমি খুব ভুল করেছি, প্লিজ। আমি হাতটা সরিয়ে নিলাম না, কিন্তু কোনো অনুভূতি যেন আমাকে স্পর্শও করলো না। আমি অন্যদিকে তাকিয়েছিলাম। মন্দিরের পিছনের খাদের পাশের দুটো পাহাড়ের মাঝ দিয়ে চাঁদ উঠেছে। এতক্ষণ মেঘে ঢেকেছিল। মন্দিরের রূপলি চূড়া চাঁদের আলো পড়ে জ্বলছে। দূরে গৌরব, শুভদা সবাই গল্প করতে করতে আসছে। ঠান্ডাটা প্রচন্ড বেড়ে গেছে। পিছনের জঙ্গলের মধ্যে থেকে কোনো একটা পাখি ডেকে উঠল। বড় মায়াবী পরিবেশ সে। মন্দিরের ছায়া পড়েছে মাঠের ওপর। তাতে মাঠের কিছু অংশ অন্ধকার, কিছু অংশে রূপলি আলোতে ভরে গেছে। পরিবেশ হাসতে শুরু করেছে, যেন সদ্য যুবতী হয়েছে সে। রজস্বিলা হবার পরে যেন কানাতে কানাতে ভরে উঠেছে তার রূপ। এই রূপ শুধু দূর থেকে দেখতে পাবে পথিক, কিন্তু এ রূপকে স্পর্শ করার অধিকার কারও নেই। প্রকৃতি যেন হেসে হেসে পথ দেখাচ্ছে আমাকে। আমি ঘুরলাম ওর দিকে, তারপর বড় মিষ্টি করে হেসে বললাম, অনেক অভিনন্দন। প্লিজ বলছো কেন? ট্রিট কবে দেবে বলো? ও ভীষণ অবাক হয়ে গেছে। ও ভাবতেও পারেনি আমি এই উত্তর দেব। আমি ওর দিক থেকে আবার চোখ সরিয়ে দোতলার বারান্দার দিকে তাকালাম। চাঁদের আলো আস্তে আস্তে বাড়তে বাড়তে ওখানের খাটিয়াগুলো ছুঁয়ে গেছে। আজ অনেক রাত অবধি আমি ওখানেই বসে থাকব। ও কথা বলল, তোমার একটু খারাপ লাগেনি মিতা? আমি আবার ওর দিকে ফিরলাম। ও ভীষণ রকম ভেঙে গেছে, কিন্তু আমি হাসলাম। তারপর খুব ধীরে ধীরে ওর হাত থেকে নিজের হাত সরিয়ে নিতে নিতে বললাম, কিসের জন্য? তোমারও মুখ বদলের দরকার ছিল, নতুন কাউকে দরকার ছিল, আমারও তাই।
দুজনের ইচ্ছে পূরণ, ব্যাস গল্প শেষ। কথাগুলো কি আমি বললাম আদেও, নাকি ভিতরে জ্বলতে থাকা কেউ জোর করে বলল, জানি না। একটু খারাপ লাগেনি তোমার? ও আবার বলল। ওর গলাটা অনেক নিচুতে নেমে গেছে, কিন্তু প্রতিটা উচ্চারণ স্পষ্ট ছিল। ও প্রতিটা শব্দে জোর দিয়েই বলছিল। আমি উত্তর দিলাম না, শুধু মিষ্টি করে হেসে বললাম, শুভদা এসে গেছে, দূর থেকে দেখতে পেলে ভুল ভাববে। আর পিছনের জঙ্গলটা খুব সেফ না, রাত্রে বাঘ আসতে পারে মুরগি ধরতে, তাই ঘরে যাওয়াই ভালো। আমি এগিয়ে যাচ্ছিলাম শুভদা গৌরবের দিকে। ওরা আমাকে দেখেই একটু তাড়াতাড়ি চলে এলো। মিতা, কি রে, কালকে হাঁটতে পারবি? ওদের চিন্তা স্বাভাবিক, পরের দিনের রাস্তা যে বড়ই খারাপ, প্রায় 14 ঘন্টা হাঁটা, তাও ওই চড়াই পথে। কিন্তু আমি হাসলাম। তোমাদের আজ অব্দি বিপদে ফেলেছি নাকি যে বলছো ঠিক টেনে নেব? শুভদা বলল, কিন্তু খুব বেশি ভরসা করতে পারছিল না সম্ভবত। রিতম তখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমার কাছে পেইন কিলার আছে, যদি চাও খেয়ে নিতে পারো। আমি সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরলাম। আমার চোখটা হাসছিল। টানা 4 দিন পেইন কিলার খাবো? আমি না হয় ডাক্তার নই, কিন্তু এটুকু জানি এটা ঠিক না। কি বলেন ডাক্তারবাবু? আর একটু কষ্ট সহ্যের ক্ষমতা রাখি ডাক্তারবাবু। ওর মুখটা ধীরে ধীরে নিচু হয়ে গেল।